মিপ্তা দ্রুত উঠে পড়ল শয়তান তার কাছ থেকে। দৃষ্টি পিছনে ফেরাতে দেখল মিপ্তার পেছনে হুইল চেয়ারে বসা মাসুদ, হাতে তার ফুলের টব। মিপ্তা বুঝতে বাকি রইল না মাসুদ ফুলের টব দিয়ে শফিকের মাথায় আঘাত করেছে। এরই মাঝে বাইরে থেকে দৌড়ে আসলো রদ্রিক। হাঁপাচ্ছে ছেলেটা। অপরিচিত কাউকে এইভাবে নিজের বাড়িতে আসতে দেখে মাসুদ থমথমে গলায় জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে কি চাই? মিপ্তা কোনো ক্ষতি হয়নি দেখে হাঁপ ছেড়ে বাঁচল রদ্রিক। তবে কি উত্তর দেবে বুঝতে পারছি না। মিপ্তার চোখে ইশারায় বলল, সত্যি কথা না বলতে বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম, তাই ভাবলাম কোনো বিপদ হলো কিনা। প্রতিবেশী হিসেবে দেখতে আসা, তা এসেছে যখন একটু সাহায্য করো। ওকে ধরে নিয়ে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনো তো। শফিকের পড়ে থাকা দেহটার দিকে ইশারা করে আদেশের সুরে কথাখানা বলল মাসুদ। রুদ্রিক বাধ্য ছেলের মতো শফিককে টেনে নিয়ে গেল অন্য রুমে। চোখে মুখে কয়েকবার পানি ছিটকাতে জ্ঞান ফিরে আসলো। শ্বশুরের কাছে ধরা পড়ে যাওয়ার চুপসে আছে সে। যতই হোক শ্বশুর তো, তারই বাড়িতে থাকছে, খাচ্ছে। এই ছেলে তুমি আবার যেতে পারো। মাসুদের কথায় বিনা বাক্যে চলে গেল রুদ্রিক। যাওয়ার আগে একবার চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে ভুলেনি মিপ্তার দিকে। তার শফিকের উদ্দেশ্য করে বলল, যা হয়েছে ভুলে যাও। সকলে বাড়ি এসে জিজ্ঞেস করলে বলবে বাথরুমে পা পিছলে পড়ে মাথা ফেটে গেছে। কথাটা শুনে প্রাণে প্রাণী পেল শফিক। বাস, প্রস্তাবটা তার কাছে বেশ পছন্দ হলেও মিপ্তার রাগ বাড়ছে। সে জানতো এই বাড়িতে অমানুষের ভিড়ে একটা মানুষ আছে, সেটা মাসুদ। কিন্তু আজ সেই ধারণা ভুল মনে হচ্ছে। মুখে টু শব্দ না করে বিনা বাক্য প্রস্থান করল সে। রাগে গা রিরি করছে। রুদ্রিককে কল করে ছাদে আসতে বলল। ছাদের এক পাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে সে। দেখে বোঝা যাচ্ছে মিপ্তার উপর রেগে আছে। মিপ্তাকে আসতে দেখে রেগে মেগে বলল, এক্ষুনি চল, তোকে বাড়ি নিয়ে যাব আমি। রেগে গেলে মিপ্তা তুই বলে সমর্থ করে রুদ্রিক। তা মিপ্তার আগে থেকে জানা, নিচোর মেয়েছে। একজন রেগে গেলে একজন চুপ থাকতে হয়, কথা সর্বদা মেনে মিপ্তা। রুদ্রিকও তার ব্যতিক্রম নয়। সচরাচর রাগে না সে, সর্বদা মিপ্তার রাগেই বেশি। আর তখন সে তার মহারানীর রাগে নিবরতা পালন করে। যাবো, আর কয়েকটা দিন সময় দাও। মিপ্তার কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কিসের সময় দেব? হ্যাঁ, তোকে ওই বাড়িতে রেখে দি, আর সব শেষ হয়ে যাক, তাই না? মেরে ফেলুক ওরা তোকে। তখন কি হবে? তখন জানিস না তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ভালোবাসি যে তোকে, জানিস না? রাগে কণ্ঠে বলা কথাগুলোর মধ্যেও কিছু একটা ছিল, যাতে সারাদিনের সকল ক্লান্তি মুছে ভালো লাগা ছেয়ে গেল মিপ্তার মনে। সাথে দুষ্ট বুদ্ধিগুলাও উঁকে দিল মাথায়। জানি তো, তাই তো খালামুনি তোমাকে সারা জীবন তোমার চোখের সামনে রাখার জন্য তোমার বড় ভাই রুহুলের সাথে বিয়ে ঠিক করেছে। কমে গেল রুদ্রিক। এই কথাটার জায়গায় সে দুর্বল। সে মাকে প্রচুর ভয় পায় ছোট থেকেই। তবে ভালোবাসার মানুষের কথা বলতে একবার ভাববো না, যদি না সে মানুষটা হতো তার বড় ভাইয়ের জন্য মায়ের পছন্দ করা মেয়ে। তার দমে যাওয়া দেখে যেন মজা পেল মিপ্তা। সে একমাত্র প্রেমিকা যে কিনা নিজের প্রেমিকার মাথার ছোলে ঘায়েল করে মজা লুটে যখন তখন বলবো, সময় হলে ঠিক বলবো। আর এত কিসের বলা বলি, একদম বিয়ে করে নিয়ে যাব সামনে। বলে টোলে ঝামেলা বাড়িয়ে লাভ কি? হাসলো মিপ্তা, প্রাণবন্ধ হাসি। এই হাসির বিনিময়ে যখন 7 গুণ মাপ করা যায়। তাদের খুনসুটিতে কেটে গেল কিছুটা সময়। ইতিমধ্যে আকাশ জুড়ে আধার নামে নামে ভাব। আধারেরা জানাই দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে, যে যার ঘরে চলে যাও। মিপ্তা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রাতে সকালে বাড়ি ফিরে চমকালো শফিকের মাথায় ক্ষত দেখে। জানানো হলো পা পিছলে পড়ে গিয়েছে, মাথায় ফেটেছে। তবে কেন জানি না রুনা সে কথা বিশ্বাস করল না। তাদের এই বিশ্বাস অবিশ্বাস লেখা আরও এক ধাপ এগিয়ে দিতে মিপ্তা বলে উঠল, আমি কিছু বলতে চাই। মিপ্তার কথা শুনে শফিকের আত্মা পানি নিতে না জানি সত্যিটা বলে দেয়। তুমি আবার কি বলবে? রুনার কাট কাট গলা। মিপ্তা বাঁকা হাসলো। বয়স হয়েছে তবু মেঘাত কমে না এই মহিলার। মুখে বলল, সতীনের পেটে রাহাদের বাচ্চা না, ছোটখাটো বিস্ফোরণ। মিপ্তার বলা বলিতে ইতিবাক সকলে। এতদিন এই মেয়েকে পাগল মনে করা, আজ এই মেয়েটা নিজেই প্রমাণ দিল। শোনো মেয়ে, মাথায় সমস্যা থাকলে চিকিৎসা করো, টাকা যত লাগবে আমি দেব, তবু নিজের সাথে সাথে আমাদের মাথাটা খাইও না। বা শাশুড়ি, মাথা খাবো কেন? মাথা তো চুল ভরা, একদম বিশদ লাগবে খেতে। সামান্য ভাতের পেটে একটা চুল পেরে খাওয়া যায় না, আর সেখানে চুলের ভর্তি মাথা কি করে খাবো? ও তা আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাই নাকি? তেতে উঠল রাহাত। তেড়ে এসে মিপ্তার হালকা ধাক্কা দিয়ে বলল, পেঁচে ফিরিয়ে বিয়ে করছিস বলি কি
কিনে নিয়েছিস আমায়? কি মনে করছিস কেবিনের টাকা বেশি থাকায় তোর সব কিছু সহ্য করে যাব? একদম অশান্তি করবি না বাড়িতে। দরকার হয় বাড়ি বিক্রি করে হলেও বিদায় করব তোকে। তা না পারলে খুন করে দেব। মিপ্তা শটান হয়ে দাঁড়ালো। দুর্বল হলে চলবে না এদের সামনে। মনে মনে হাসলো। না জানে কথা বলে না মিপ্তা। সতীনের গর্ভের সন্তান রাহাতের না। মিপ্তার কথা শেষ না হতেই মরিয়ম বলল, তাহলে কার? আর এই বাচ্চা যে রাহাতের না তা কি করে জানলে তুমি? এবার আর হাসি থামাতে পারল না মিপ্তা। হেসে উঠল। এমন পরিস্থিতিতে কেউ হাসতে পারে দেখে সকলের মনে আরো একবার প্রশ্ন জাগলো, মেয়েটা সত্যি পাগল না তো? হাসতে হাসতে জবাব দিল সে, যে কখনো সন্তান জন্ম দিতে পারবে না তার বাচ্চা কি করে হতে পারে সতীনের গর্ভে? সকলে আরো এক ধাপ অবাক হল। একের পর এক শোনাচ্ছে মেয়েটা। সকলে মিপ্তাকে মিথ্যা বলতে চাইল। অবশেষে মিপ্তা চ্যালেঞ্জ করলো, সে সত্যি। বিশ্বাস না হলে আমার পরিচিত ভালো ডাক্তার আছে, যাকে ডাকে বাড়ি এসে টেস্ট করে রিপোর্ট দিবে সকলের সামনে। আমি যা বলছি তা সত্য। আর যদি মনে হয় আমার আনা ডাক্তার মিথ্যা বলবে, তাহলে আমি টাকা দিচ্ছি, কার নিজেদের মতো করে হাসপাতালে গিয়ে টেস্ট করিয়ে নেবেন। এরপর কি রিপোর্ট আসে তা দেখেন। আমার কথা মিথ্যা হলে আমি এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। রাহাত এক কথায় রাজি হয়ে গেল, হ্যাঁ তাই হবে। রাতটা শেষ হোক, কাল সকালে এসে যাবে ডাক্তারের কাছে। দেখার মনে আকাঙ্ক্ষিত এক ভয় উকি দিচ্ছে। সকলে চলে গেল যে যার রুমে। মিপ্তা নিজের রুমে রাহাতকে জায়গা দিল না, বরং আগে দরজা আটকে দিল। রাহাতও ওই মেয়ের সাথে আর এক রুমে শোয়ার ইচ্ছেই নেই, তাই অন্য রুমে শুয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়ল ডায়েরির কথা। মনে করতে ঝটপট উঠে বসলো বিছানা থেকে। ব্যাগ থেকে যে ডায়েরিটা বের করতে যাবে সে আবাক। ডায়েরিটা কোথাও নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু না, ডায়েরিটা তো নেই কোথাও। তার ভাষ্যের মতে তার ব্যাগ তো কেউ ধরেনি, তাহলে ডায়েরিটা বা গেল কোথায়? কে নিল এটা? কেই বা এসেছিল এখানে? মিপ্তা যখন এইসব ভাবনার মশগুলটার ভাবনায় ছেদ পড়ল, বাজে থাকা মোবাইলটার শব্দে কে আর কল করবে? রুদ্রিক হয়তো। তবে মিপ্তার এই সাধারণ চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো রুহুল ভাই নামটা ঝলঝল করছে।